শখ করে ঠাকুর দেখতে গিয়ে যে এরম বিপদে পড়বো সেটা আমি কখনোই ভাবিনি। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আজ সপ্তমী, সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল না, প্রায় দুপুর হয়ে গেল। এখন বেরিয়ে পড়েছি মেদিনীপুর যাব ঠাকুর দেখতে। বহু বছর পর আমি দিনের বেলা ঠাকুর দেখতে বেরোচ্ছি, তাও আবার মেদিনীপুর, অনেকটাই দূর। যাচ্ছি আমি বন্ধুদের সাথে। পুজোয় আমি সেরম কোথাও বেরোই না, এইবার সপ্তমী সকাল থেকেই বেরিয়ে পড়েছি। ঘড়িতে এখন ওই 11টা সাড়ে 11টার মতো বাজে। বাড়িতে ঘেমে নিয়ে একাকার অবস্থা, এই কারণে আমি কোনো রকম মেকআপ তো দূরের কথা, মুখে কিছু মাখিনি অবধি, মাখিনি বলতে শুধু একটু সানস্ক্রিন আর লিপস্টিক পরেছি, ব্যাস এটাতে যথেষ্ট। কারণ আমি ওই সাহসটাই পাইনি, এত রোদ গরমে ঘুরবো, মেকআপ করলে সব গলে পড়বে, তখন মুখটা আরও বাজে হয়ে যায়। চলো তাহলে যাওয়া যাক। ভাই আমাকে দিতে যাচ্ছে এখন শালবনী স্টেশনে, আমার বাকি বন্ধুরা ওখানে আসবে। আর আমার এই যে কালকের ভাঙা নখটা নিয়ে আমি এখন যাচ্ছি, যখন তখন ওটা ছিঁড়ে পড়ে যাবে। এদিকে আমি শালবনী স্টেশনে চলে এসেছি। ট্রেনটা অনেক লেট, প্রায় 1.5 ঘন্টা বসতে হবে। আর আমি দেখেও আসিনি, ওই দিকে রচনার মৌমিতা আসছে, ওদের আমরা একসাথেই যাব। তাড়াহুড়োর মধ্যে আমি ট্রেনের টাইমটা বেরোনোর সময় দেখিনি, নয়তো এতক্ষণ আমাকে বসতে হতো না। এখানে এখন আমরা একটু ফটো তোলাতুলি করছিলাম শালবনীতেই। আমি বললাম যে এখানেই ফটো তুলতে, কেননা ওখানে গিয়ে রোদটা যা বাড়ছে আর হয়তো তোলা হবে না। বলতে বলতে আমাদের ট্রেন চলে এসেছে, আমরা এক্সপ্রেসে যাচ্ছি, এক্ষুনি পৌঁছে যাব। দুঃখের বিষয়ে এত টাকা দিয়ে টিকিট কাটলাম, 45 টাকা, কিন্তু টিটি ধরলো না। বরাবর আমার এই দুঃখ রয়েই যাবে। মেদিনীপুরে পৌঁছে গেছি। এদিকে এখন আমরা যাচ্ছি। রোদটা শুধু একবার দেখো, আর একটু পরে আরও ভালো করে আমি দেখাচ্ছি। আচ্ছা, আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে সেটাও জানিও। এইবার দেখো রোদটা, মনে যে আমার এত পরিমাণে সাহস ছিল আমি নিজেও জানতাম না। আমার খুব একটা ইচ্ছে নেই, ওদের টানেই এলাম। আর ভাবলাম এখন যদি না ঘুরিয়ে পরবর্তীকালে আমার আর হয়তো ঘোরাই হবে না, কেননা আমি বরাবরই বাড়িতে বসেই কাটিয়ে দিই। এইদিকে হাতের সামনে পেয়েছিলাম স্টেশন মাসের প্যান্ডেলটা, তো ওটাই দেখলাম। এটা ঠাকুরটা দেখো, বিশেষ করে কার্তিক ঠাকুর আর শিব ঠাকুরকে একটু অন্যভাবে প্রেজেন্ট করেছে, বেশ ভালো লাগলো। বেশি ভালো করে দেখাতে গেলে ব্লগটা আরও অনেক বড় হয়ে যাবে, এমনিতে অনেক বড় হয়ে গেছে। এবার এসেছি নামকরা একটা জায়গা, বিধাননগর। আমি প্রথমবার এলাম মেদিনীপুর। আমি ঠাকুর দেখতে কখনোই আসতাম না ভিড়ভাট্টার জন্য, এবারে তাও দিনের বেলা এসেছি সেই কারণেই। বিধাননগরের প্যান্ডেলটাও বেশ সুন্দর, আর এরিয়াটা প্রচুর বড়, একটা বড় মাঠের মধ্যে করা হচ্ছে, প্রচুরই বড়। প্যান্ডেলটা দেখো তোমরা। আর এটা হচ্ছে মেন গেট, গেটটা দিয়ে এখন ঢুকি। চলো ভেতরটা কেমন হয়েছে জানাই। এই যে হচ্ছে ভেতরটা, চারিদিকে কাপল, মাঝখানে আমরা আপেল হয়ে ঘুরছি। এটা ছিল ভেতরটা, পুরোটা সোলার কাজ করেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর ঠাকুরটা আমি তুলতে ভুলে গেছি। এদিকে রচনার অবস্থা দেখো, এসে দেখে কানে ফোন নিয়েই বসে আছে। আর আমরা প্রচণ্ড পরিমাণে আলা হয়ে গেছি রোদে, তাই পাখার কাছে বসে আছি। বাইরেটা ছিল এইরকম, ভিড় তো মোটামুটি ছিল, খুব বেশি না। এইদিকে ছবি তুলতে বসেছি আমরা একটু, যেখানে বসছি বসেই রয়ে যাচ্ছি, এত পরিমাণে টায়ার্ড লাগছে, প্রচণ্ড পরিমাণে রোদ। কি আমার ভাই একদমই এত এনার্জি নেই রোদে রোদে ঘোরার। এখন বিধাননগর থেকে বেরিয়ে যাচ্ছে, অন্য কোনো প্যান্ডেলে দেখবো। ওদেরকে আমি বলছি যে এবার বাড়ি চল, আর আমার ভালোই লাগছে না। এদিকে আমার পায়ের অবস্থা খুব খারাপ, এক তো নতুন জুতো পরে এসেছি, তার উপরে এতটা পরিমাণে হাঁটছি, আর হাঁটতেই পারছি না, বসে পড়েছি জুতো ফুতো খুলে নিয়ে। এখনও বিধাননগর থেকে বেরোতে পারিনি। এইদিকে আমরা চোখে মুখে জল নিচ্ছিলাম, আর একটু ঠিকঠাক করছিলাম গেট আপটা। আমার মুখে মেকআপ কোনো রকমের ছিল না, তাই আমার ধুতে কোনো অসুবিধা নেই। মুখ আমি যেখানে জল পাচ্ছি সেখানে মোটামুটি ধুয়ে ফেলছি। কি যে আমি পস্তাচ্ছি এসে নিয়ে, এক তো চলতে পারছি না, পায়ের অবস্থা খারাপ, তার উপরে রোদ। একটা এখানে কল ছিল, বিধাননগরের কোণেই তোমরা একটা কল পেয়ে যাবে, সবাইকে বলে রাখছি। এই কলটাতে একটু প্রেস করলে জল পড়ে যায়। এই জলটা পেয়ে আমরা অনেকটা বেঁচেছি। আমি অবসরে ছোটোপনা বোতল এনেছিলাম, যতই কিনি একটা বোতল আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এখানে জল ভরছি আর চোখে মুখে নিচ্ছি। বাড়ি থেকে তো সেরকম কিছু খেয়ে আসিনি, তার জন্য একটা মিষ্টি দোকানে এখন ঢুকলাম আইসক্রিম খাবো বলে। আইসক্রিম নিয়েও নিয়েছি। পুজোর সময় আবার 30 টাকার আইসক্রিম 40 টাকা করে দাম নিচ্ছে। যতটা এনার্জি নিয়ে আমরা এসেছিলাম, আমার তো প্রথম থেকেই থাকেনি, ওদের অবস্থাও খুব খারাপ। এখন হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি সমস্যাটা হয়ে গেছে যে টোটো চলাচল পুরোপুরি বন্ধ, সেই কারণে গোটা মেদিনীপুর শহর হেঁটে বেড়ানো মানে তো বিশাল ব্যাপার। তার মধ্যে একটা কোণ হয়তো আমরা ঘুরলাম। এরপর রাস্তার ধারে একটা প্যান্ডেল দেখলাম, এটাও বেশ সুন্দর করেছে, দেখে আমি বসে পড়েছি। আমার তো আর ইচ্ছে করছেই না এখান থেকে যেতে। এই যে ভেতরটাও বেশ সুন্দর আলপনা করেছে, আর এই ঠাকুরটা আমার বেশ কিউট লেগেছে। একদম দেখো ছোট্টপনা একটা ঠাকুর, ছোট্ট মূর্তি, খুব সুন্দর লাগছে দেখতে সিম্পলের মধ্যে। এটা রাস্তার ধারেই ছিল, কোন জায়গাটাতে আমার ঠিক মনে নেই। এবার যাচ্ছি মেদিনীপুরের সব থেকে ফেমাস ঠাকুরটা দেখতে, যেটার জন্য প্রচুর পরিমাণে ধৈর্য আর স্ট্রাগল করে যেতে হবে তোমাদেরকে। এই ওপরে উঠে যাচ্ছি ব্রিজটাতে, আর নিচে হচ্ছে রাস্তা। এত পরিমাণে রোদটা এসে মুখে পড়ছে বলে বোঝাতে পারবো না। আর আমার পায়ের অবস্থা খুব খারাপ, ওরা কোথায় আর আমি কোথায়। আমার তো এখন মনে হচ্ছে কেনই এলাম, বাকি বছরগুলো যে আসতাম না, সেটাই আমার ভালো ছিল ভাই। এসেছি যখন, এখন তো বাড়ি ফিরতেই হবে। এদিকে ওদের এনার্জি এখনও ফুল, আমারই অবস্থা একদম খারাপ। চলে এসেছি, এখন গেটের কাছে ঢুকবো। এখানটাতে খুব কড়াকড়ি ব্যবস্থা, ফোন একদমই সেরকম অ্যালাউ করছে না। অবশ্য ঠিকই করেছে, খুব ভিড়, আর রাস্তাটা একদম মেন রোড। চারিপাশে দোকান দিয়ে ঘিরে ফেলেছে, ছোট্ট মতো একটা মেলা বসেছে।
এটা মেদিনীপুর শহরের সবথেকে বড় ঠাকুর, মানে নামকরা ঠাকুর। এটা দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে। এটা হচ্ছে রাঙামাটির ঠাকুর, মানে জায়গাটার নাম রাঙামাটি আর কি। খুব নামকরা একটা ঠাকুর। চলো তোমাদেরকে দেখাই। আমি তো আছি না মেদিনীপুর, সেরকম আমারও খুব আগ্রহ ছিল। অনেকটা দূরে ঠাকুর, পুরো মেলাটা পেরিয়েই ঠাকুরটা মানে দেখতে হবে। এই যে চলে এসেছি সামনেটা। এটা গেটটুকু, এখনও অনেক বাকি। ভেতরটা পুরোটা ধানের কাজ করেছে। প্যান্ডেলটার নাম নাকি সোনার বাংলা, যতটুকু শুনলাম। পুরোটা দেখো বাঁশের ওপর ধানের বেড়ি পরিয়েছে, মানে কত পরিশ্রম করেছে কত মানুষ, আমি সেটাই শুধু ভাবছিলাম। দুর্দান্ত হয়েছে প্যান্ডেলটা, আমার দেখা সেরা প্যান্ডেল। আমি যদিও বেশি দেখিনি, তবে রাঙামাটির প্যান্ডেল প্রতি বছর সেরাই হয়। এই দেখো ধান দিয়ে এত সুন্দর কারুকার্য করেছে মানুষজন, খুবই ভালো খুবই ভালো। তোমরা চোখের সামনে না দেখলে বিশ্বাস করবে না। পুরোটাই ধান দিয়ে, ধানের বস্তা, খড়, তুষ, পুরো একটা গ্রাম বাংলার মাঠের পরিবেশটাকে তুলে ধরেছে। এটা হচ্ছে গেটটা, এখনও ঠাকুরের গেট, মানে প্যান্ডেলের গেট। এটা ঠাকুরটা এখন ভেতর দিকে আছে। চলো আমি দেখাই। এই যে বস্তা দিয়ে চারদিকটা ঘিরে ফেলেছে। পুরোপুরি বললাম চাষবাস নিয়েই একটা থিম করেছে। এই হচ্ছে সামনেটা, এখানেও ধান দিয়ে একটা বেশ লম্বা থাম্বা টাইপের করেছে। এটার এই সাইড দিয়ে যেতে হবে ঠাকুরের কাছকে। তো এই হচ্ছে ঠাকুরের প্যান্ডেলটার গেটটা, মানে ভেতরটার মেন গেট হচ্ছে এটা। দুই পাশে দুটো চাষিকে ধরিয়ে দিয়েছে ধান নিয়ে। এই হচ্ছে ফাইনাল ঠাকুরের লুকটা, একদম ভেতরটা। এটাতেও পুরোটা ধান আর এইসব জিনিস দিয়ে ঘিরে দিয়েছে। এইগুলো কী ছিল আমি ঠিক বুঝতে পারিনি, তবে ওই চাষবাসেরই কিছু থাকবে। ঠাকুরদাটা অপূর্ব হয়েছিল। পিছন দিকটা তোমরা দেখো, প্রচুর রকমের থিম করেছে ভেতরটাতে। আস্তে আস্তে দেখলে বুঝতে পারবে। 3-4টে ঠাকুর দেখেছি। আমার অবস্থা একদম খারাপ। আমি ওদেরকে বলছি আমি স্টেশন চলে যাচ্ছি, তোরা আয় ভাই পরে। কিন্তু ওদেরও অবস্থা খারাপ হয়ে গেছে এতক্ষণে। আমরা সবাই মিলে স্টেশন যাচ্ছি। আমি হাঁটতে পারছি না, আমি একদমই হাঁটতে পারছি না। একটা টোটো নেই, অটো নেই, কিচ্ছু, সব চলাচল বন্ধ। যারা আসবে তারা ভেবেচিন্তে এসো, বাইকও সব জায়গায় ঢুকতে দিচ্ছে না। খুবই খারাপ অবস্থা। আর নতুন জুতো পরে তো কেউ একদমই এসো না। নতুন কেন, ওরা তো পুরাতনও পরে এসেছিলো, ওদেরও অবস্থা খুব খারাপ, মানে হাঁটলেই অবস্থা খারাপ। এইদিকে দেখো মনে হচ্ছে এখানে লটকে পড়ে যায়। অনেক দিন পর আমরা 3জনে বেরিয়েছি, তবে ঠাকুর দেখা হোক না হোক আমরা প্রচুর মজা করেছি, প্রচুর। কিন্তু মামনিকে মিস করছিলাম, মামনি আসতে পারেনি। ও আসবে নবমীর দিন বাড়িতে, মানে শ্বশুরবাড়ি থেকে। বিশাল একটা অভিজ্ঞতা অর্জন করলাম আমি। সেটা হচ্ছে অনেক বছর পরে, মানে একদম যখন ছোট ছিলাম তখন আমি রিস্কাতে চেপেছিলাম, আবার আজকে চাপছি। অটো টোটো যেহেতু চলছে না, তো রিস্কা কাকুরাই নিয়ে যাচ্ছে টুকটাক। তাও অনেক কষ্টে অনেকক্ষণ পর একটা মাত্র পেয়েছি। প্রচুর টাকা চার্জ করেছে আমাদের কাছে, 150 টাকা নিয়েছি একটু সামনে যেয়ে আবার ঘুরে আসার জন্য। তো কিছু উপায় না পেয়ে এখন আমরা যাচ্ছি। আমি তো ওদের কোলে বসে পড়েছি, দেখো রাস্তার সবাই দেখছিল। আমরা 3জন মিলে একটা রিস্কাতে যাচ্ছি, কিচ্ছু উপায় নেই। আর অবস্থা দেখো, মরণের হাসি লেগে গেছে। প্রচুর মজা করে করে আমরা গেছি, সবাই দেখছিল, সবাই। 3জন মিলে একটা রিস্কার ওপরে উঠে গেছি। কাকুই বললো যে আমার কোনো সমস্যা নেই, তোমরা 3জনে উঠে যাও। এখন আমরা যাচ্ছি খেতে। বলতে বলতে আমরা আর্সেনাল বিরিয়ানিতে চলে এসেছি। তো এখানে খাবো আমরা বিরিয়ানি। এখান থেকে বাড়ি চলে যাব। আমার একদম এনার্জি নেই আর, মোটামুটি একটু খাওয়া দাওয়া সেরেই বাড়ি চলে যাব। এখন ওই 3টের মতো বাজছে, আমাদের ট্রেন ওই 7:30টার দিকে। অনেকক্ষণ বসতে হবে স্টেশনে, তাও ভালো, হাঁটতে পারছি না। বিরিয়ানি আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। বলতে বলতে স্টেশন পৌঁছে গেছি অনেক কষ্টে। আর পায়ের অবস্থা দেখো, ঢুলি উঠে ঢুলিটা ছেড়েও গেছে। আমি একদম চলতে পারছি না, জুতো হাতে নিয়ে আমাকে চলতে হচ্ছে। জানি না আর বাকি দিনগুলো আমি কিভাবে ঠাকুর দেখতে বেরোবো। এইদিকেও অবস্থা খুব খারাপ, দুটো পায়ে আমার ছাল ছেড়ে গেছে আর আমি একদমই হাঁটতে পারছি না। আজ কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ক্যাপচার করেছি, ওইগুলো আমি শর্টসে দিয়ে দেবো। এখানে দিলে ভ্লগটা অনেক বড় হয়ে যাবে, তাই আর দিচ্ছি না। চলো আজকের ভ্লগ এখানে রাখছি। আমার এনার্জি একদম শেষ। দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। অষ্টমীতে দেখা হচ্ছে। আজকের মতো আসি, টাটা।